মুসলমানদের ধরে নিয়ে আদমদিঘি দোতলার পরে জবাই করছে এবং পাইপ দিয়ে পানির মতো রক্ত ঝরে যাচ্ছে। বাঙালিরা জবাই করছে, বাঙালিরা মারতেছে বিহারিদের। তাহলে এই যে এই বিহারি তো দোষ নেই, আছে নাকি? এইবারই দোষ নেই। তা আব্দুল মজিদ তালুকদার দুটো মেয়েকে তার ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে রাখেছিল, তারা সংসার করছে, ভালো আছে। এই জন্যে এই যে শুধু বাঙালি অবাঙালি বলে মূল লড়াইকে, মূল মুক্তিকামী মানুষকে বিভ্রান্ত করা হয়। জনগণ ব্যক্তির পরিবর্তন হয়, ব্যবস্থার কোনো পরিবর্তন হয়। জনগণ যে তিমিরে ছিল সে তিমিরেই থাকে, মাঝখানতে নিষ্প্রাণ মানুষ যায়, জীবন যায়, এটি মূলত তাই হয়। সেটা আমার জীবনের অভিজ্ঞতা, এটা আমি দেখিনি, কিন্তু এর শোনা কথা মিথ্যে না। ওখানকার অনেকেই বলেছেন, আদমদিঘিতে আমি চাকরি করেছি, যে বিহারিদের বাঙালিরা জবাই করেছে। এ কথাটা কেউ বলে না। কেন এটা কেন বলে না? এটা বাঙালি শোষকরা কেন প্রচার করে না? তাহলে আছে যে এই যে নগ্ন জিনিসটা শুনে আসলে আমরা ঐক্যবদ্ধ হব। গরিব বাঙালি আর গরিব বিহারির কোনো পার্থক্য নেই। শোষিত বিহারি, শোষিত বাঙালি, শোষিত হিন্দু, শোষিত মুসলমান এক অভিন্ন। আর শোষকের কোনো জাত নেই। শোষক মুসলমান, শোষক হিন্দু, শোষক বিহারি, শোষক বাঙালি এক অভিন্ন। তাহলে এই দর্শনে পরে আমাদের না দাঁড়াতে পারি, তাহলে প্রকৃতপক্ষে মুক্তি হবে না। মুক্তির চিন্তা যে তিমিরে ছিল তিমিরেই পড়ে থাকে। কিন্তু শোষিত শ্রেণী তো বিভক্ত। এটা শোষিত শ্রেণী কেন বিভক্ত হয়? কারণ শোষিত শ্রেণীর অভাব অনটন, অনেক কষ্ট, এরা অল্পেতে খুশি হয়ে পড়ে। অনেকেই অল্পেতেই খুশি হয়ে পড়ে। হ্যাঁ, স্বাধীনতার কথা বললি, অনেক স্বপ্ন দেখায়, তখন এরা অনেক স্বপ্ন দেখে, অনাবিল আনন্দ পাবে, স্বাধীনতার স্বাদ পাবে, পেট পুরে খেতে পাবে, নিরিবিলি ঘুমাতে পারবে। আসলে সেই পথে যাওয়াটা খুব কঠিন। রক্ত ঝরল 9 মাসে, এই রক্ত ঝরার বিনিময়ে যা পেলাম, আবার নতুন রক্তের হাত ছাড়ে দেয়। সেই কাজটা হলো না। বাংলাদেশের সাম্প্রদায়িকতা কেমন দেখেন আপনি? আসলে বাংলাদেশের সাম্প্রদায়িকতাটা আমি সেভাবে দেখি না। এটা বিভিন্ন মিডিয়ায় শোষকের স্বার্থে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। এটা আমার যেটা মনে হয়, আমার জন্ম হিন্দুর ঘরে, কিন্তু আসলে আমি হিন্দু হিসেবে চলি না, আমি মানুষ হিসেবে চলি। আমার জন্ম মাটি ছিল নড়াইল, আমি কিন্তু পাজিয়া অবস্থান করি। পাজিয়ার এক ডাকে আমার যখন ক্ষতি করতে যায়, যখন আমার চাকরি ছিল জনতা ব্যাংকে, জনৈক কিছু হিন্দুরাই আমার চাকরি টার্মিনেট করার চেষ্টা করে। এটা আমি দেখেছি। সুতরাং আমার জীবন দিয়ে একটা অভিজ্ঞতা। কারণ আমি যে গণমানুষে, আমি খেটে খাওয়া মানুষের মুক্তির কথা বলি, এটা অনেক এখানে হিন্দুরাই এটাকে সহ্য করতে পারে না। আমি যেহেতু মুসলমান সেন্টিমেন্টের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের না এখানে, আমি সব জায়গায় সেভাবে চলি। এই জন্যই কিছু সাম্প্রদায়িক হিন্দু আছে, এগুলো সহ্য করতে পারে না, তারা আমার চাকরি টার্মিনেট করার চেষ্টা করেছিল, সেটা 97-এ, কিন্তু তারা পারেনি। আমি আছি এখনও। আমি এটা মনে করি যে নিরিবিলি জীবনের কোনো মানে নেই। যেখানে আক্রমণ সেখানে প্রতিরোধ। আমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করি যে লড়াই করে বেঁচে থাকা, এবং লড়াই করে যদি কিছু পাওয়া যায়, সেই পাওয়াতে আনন্দ পাওয়া যায়, তৃপ্তি হয়। আমি এটাকে কিছু মনে করি না। যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে, এটা আমি তাদেরকে আমি শত্রু হিসেবে দেখি না। হ্যাঁ, তবে চিন্তায় রাখি যে আবারও ক্ষতি করতে পারে। আমি সংঘাতে যাই না। এই জন্য আমি পাজিয়ায় বসবাস করি, আমি পাজিয়ার মানুষের সঙ্গে মিশে গেছি। যেরকম ভারতে দেখেন একটি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় রয়েছে, এবং আমরা জানি যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, একটা কথা আছে। সেই সূত্রে কিন্তু এর আজ বাংলাদেশেও রাজনীতি পড়ে, বাংলাদেশের রাজনীতি ভারতকে টাচ করে, আবার ভারতের রাজনীতি বাংলাদেশকে টাচ করে। এই উগ্রবাদের যে উত্থান, এটা কি আমাদের আশঙ্কার কারণ মনে করেন? যেহেতু একটা বৃহৎ দেশ, তাদেরও সংকট কম না। ভারতের আর আমাদের দেশের দুটো চরিত্র আছে। সেটা হচ্ছে যে ভারতের মানুষগুলোর একটা দিক আছে, তারা দেশটাকে ভালোবাসে। আর আমাদের দেশের রাষ্ট্রনায়করা, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের দেশের রাষ্ট্রনায়করা খুবই পরনির্ভরশীল। আমরা দেশকে ভালোবাসি না। আমরা কারা ভালোবাসি? এদেশে যারা খেটে মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, উৎপাদনমুখী মানুষগুলো, শ্রমিকরা, বুদ্ধিজীবী যারা আছে,
তার অনেকেই আছে যে এ দেশটাকে ভালোবাসে, যারা তা নাহলে তারা এদেশে মাটি কামড়ি কেন পড়ে আছে। আবার অনেক বুদ্ধিজীবী এসে, যেহেতু আমরা মানুষকে, যেহেতু আমাদের দেশে জাতীয় বুর্জোয়ার বিকাশ নেই, আমরা এদেশে মিল কলকারখানা তৈরি করতেছি না, আমরা আমাদের পুঁজি বিদেশে পাচার করি, সে কারণেই এদেশে বেকারত্ব বেড়ে যায়। আর ভারতে তো তা না, ভারত এটাকে লুফিয়ে নেবেই, আচ্ছা। সে কারণে এটা ভারতের এটা তা চাবেই। কারণ আমরা আমরা যেহেতু আমরা নিজেকেই ভালোবাসি, আল্লাহ সেটা বলেছেন যে ভাববাদী কথা না বললে নাই, যে গড হেল্পস মি হু হেল্প হিমসেলফ। আমরা নিজেকেই ভালোবাসি না, তাহলে আমাদের অন্য কেউ ভালোবাসে। সে কারণে এই দিকটা আমাদের দেখতে হবে। তবে আমাদের এখন যা সংঘাত চলছে সারা বিশ্বব্যাপী, সেই সংঘাতে একটা জায়গায় দিয়ে যাবে। বাংলাদেশের আমাদের কাছে আমাদের যে অনুরোধ, সেটাতে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং জনগণকে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আরও তাদেরকে সচেতন করা দরকার। তো ভারতের বিভিন্ন মিডিয়া থেকে দাবি করা হয় যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, এরকম একটি পর্যায়ে নির্যাতনকে অস্বীকার করা যাবে না। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের ভারত যাওয়ার প্রবণতাও লক্ষ্য করি আমরা। সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সেটা কি এখানে আছে কি যে নির্যাতনের- ধন্যবাদ, কিছু কিছু হিন্দু এটা আছেই, কারণ হিন্দুদের কারণ পাকিস্তান, আমরা আমাদের আশেপাশে দেখি অনেকে চলে গিয়েছে, সেটা হচ্ছে এই কারণেই হয়। তাদেরকে আমরা ভালোই বাসি। যেটা হচ্ছে যে আমাদের দেশে দেখেন, মুসলমান সমাজের সংখ্যাগরিষ্ঠ যারা আছেন, মানে ধর্মীয় সেন্টিমেন্ট বলি, সংখ্যাগরিষ্ঠ যারা, তাদেরই অনেকেরই জীবন নিরাপত্তা নেই। আমাদের দেশে যারা রাষ্ট্রযন্ত্র থাকে তাদেরও নিরাপত্তা নেই। এটা ভারতেও আছে। ভারতে নাথুরাম গডসে মেনে দিল গান্ধীজিকে, এরপরে ইন্দিরা গান্ধীকে মারলো, রাজীব গান্ধী মারলো, তবু ওই দেশের রাষ্ট্রনায়করা বা যারা রাজনীতিবিদরা দেশকে ভালোবাসে। আর আমাদের দেশেরও মৃত্যু হচ্ছে। আমাদের দেশের মৃত্যুগুলো হচ্ছে যেহেতু আমাদের দেশের রাষ্ট্রনায়করা, আমাদের দেশের, যেটা প্রথমে বলেছি, যে বারবার বলছি, যে আমাদের দেশের পুঁজিপতিরা, আমাদের যে জাতীয় বুর্জোয়ারা আমাদের দেশে মিল কারখানা করে না। এদের ইদানিং কিছু কিছু মিল কারখানা আছে, সেটা ব্যাপক না। সুতরাং ভারতের সঙ্গে আমাদের যেটা আমরা তুলনা করতে চাই, কেন হিন্দুরা যাচ্ছে, এর কারণ আছে। এটা হচ্ছে কিছুটা তাদের সরলতা, যে ওখানে গেলে আমরা হিন্দুরা নিরাপত্তা বোধ করব। আবার অনেক হিন্দু আছে, এখানে মুসলমানও আছে, যারা দিনমজুর, সেখানে যারা কাজ পায় না, কাজ দিতে পারি না, অনেক মুসলমান শ্রমিক হচ্ছে ভারতে কাজ কাম করে। আবার হিন্দু তো আছেই। কারণ আমরা যদি এখানে মনে করেন, আমরা বিশেষ নওপাড়া অঞ্চলে আপনি দিকে তাকান, নওপাড়া অঞ্চলে ছিল কার্পেটিং জুট মিল, জেজাই জুট মিল, সর্দার জুট মিল, পুরমাচার জুট মিল, রাজ টেক্সটাইল, বেঙ্গল টেক্সটাইল, এইসব লক আউট। তাহলে এই যে একটা মিল যখন তৈরি হয়, সেখানে কলেজ তৈরি হয়, স্কুল তৈরি হয়, দোকানপাট আছে, বাজার হয়, সেখানে শিক্ষক নিয়োগ হয়, অনেক কিছু হয়, ভাড়াটে থাকে, অন্য লোকেরও আয় হয়। কিন্তু একটা কারখানা যখন বন্ধ হয়ে যায়, তো অনেক মানুষ বেকার হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের দেশের রাষ্ট্রনায়করা, আমাদের দেশের সরকাররা এগুলো পালন করে না। কারণ আমাদের দেশের সরকারগুলো হচ্ছে বিদেশিদের চিন্তা চেতনায় চলে। আমাদের এটা একটা শ্রমঘন জায়গা, সস্তা কাঁচামাল পাওয়া যায়। তাই একটা কথা আছে যে গরিব মানুষের সুন্দরী বউকে সবাই ভাবি করতে চায়। তাহলে আমাদের দেশটা সুন্দর দেশ। আমাদের দেশের যে রাষ্ট্রনায়করা যারা বলে যে এই দেশটা তলাবিহীন ঝুড়ি, কথাটা সঠিক না, এটা 100% মিথ্যা কথা। এটা একটা ভালো দেশ, এটা একটা সুন্দর দেশ। আমাদের দেশে প্রচুর তেল আছে, যেটা আমরা দেখি সিলেটে সুনেত্রকোনায় গ্যাস ফিল্ড আছে। ভারতের পাশাপাশি বলে এই গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেল। তাহলে আমি মনে করি ভারত তার পাশ দিয়ে সুড়ঙ্গ দিয়ে তেল নিয়ে যেতে পারে। আমাদের বরিশালে তেলের পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ আমাদের দেশে সেই গবেষণা নেই, আমাদের দেশে সেই প্রযুক্তি দিয়ে, আমাদের দেশের যে প্রচুর র মেটেরিয়াল যাতে তেল আছে, এটা উত্তোলনের আমাদের সেই চেষ্টা নেই। সেই প্রযুক্তি আমরা সেখানে ব্যবহার করি না। আমরা মেগা প্রকল্প করে নদীকে আমরা বদ্ধ করে দিই, বড় বড় ব্রিজ কালভার্ট করি। আমাদের দেশের যে নদী ভরাট হয়ে গেছে, আমরা অকাল জলবদ্ধে ভুগি। এই জন্য শুধু একতরফা ভারতকে বুঝলে হবে না। ভারতও ফারাক্কা বাঁধ করেছিল তার হলদিয়া বন্দরকে সচল রাখার করার জন্য। এই ফারাক্কা বাঁধ করার জন্য ভারতও তার নিজের অস্ত্র নিজেই ধ্বংস হচ্ছে। তার মেঘালয়, ত্রিপুরা
এখানে অকাল, এখানে বন্যা আছে বর্ষাকালে। সুতরাং ভারত শুধু যে বাংলাদেশে কবজা করার জন্য কাজটা করেছে এই একসাথে বলা যাবে না। কারণ আমাদের দেশকে ভালোবাসি না। আমরা যদি এখন মেকআপ প্রকল্প করি কোটি কোটি টাকা বিদেশ থেকে লোন নিয়ে করবো, প্রচুর টাকা সুদ দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, তাহলে যেটা আনপ্রোডাক্টিভ, এটা উৎপাদনমুখী প্রকল্প নয়। আমরা চাই দেশে অবকাঠামো হোক, যে অবকাঠামো দেশে অজন্মা সৃষ্টি করবে, জলবদ্ধতার সৃষ্টি হবে। আমরা জাতীয় গণতন্ত্র যুগপৎভাবে এর আমরা বিরোধিতা করছি। আমরা চাই যে একটা উৎপাদনমুখী প্রকল্প হোক, তবেই দেশের উন্নতি হবে, দেশের বেকারত্ব দূর হবে, সুন্দর সুন্দর দেশ হবে আমাদের। মানুষের মুক্তি কিসে আছে মনে করেন? মানুষের এত এত রক্তপাত, এত একসাগর রক্তের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেলাম, তারপরেও আমরা আসলে সাধারণ মানুষের মুক্তি আপনাকে হলো না। ধন্যবাদ। আমরা বারবার মুক্তির কথা বলি, এই এত রক্তের কথা বলি। রক্তের বিনিময়ে যেটা রক্ত যদি আপনি ভুল পথে দেন, সেই রক্তের বিনিময়ে আবার নতুন করে রক্তের হাতছানি দেয়। এটা সংক্ষেপে বলতে গেলে তাই, কারণ এটা আমার কথা না। আপনি দেখেন আমরা ঢালাওভাবে পাকিস্তান সোলজারদের কথা বলি যে তারা বাঙালিদের নির্বিচারে গুলি করেছে। গুলি করেছে। তাহলে বাংলাদেশ হওয়ার পর ৭১ সালে ঘন ঘন আর্মি বিদ্রোহ, এয়ারফোর্স বিদ্রোহ, আমার আমার আওয়ামী লীগ আমলে আমাদের শেখ হাসিনার আমলে আমাদের বিডিআর বিদ্রোহ হলো ৯ সালে। তাহলে এত ঘটনা আছে। আমাদের দেশে যদি স্বাধীন দেশই হতো তাহলে আমাদের একটা লোক ধর্ম করতে হেফাজতের পরে নির্বিচারে গুলি, এগুলো তো আমরা প্রচণ্ডভাবে ঘৃণার চোখে দেখি। শাপলার চত্বরে ১৩ সালে ৫ই মে, এটা নিঃসন্দেহে নির্বিচারে নিন্দনীয় ঘটনা। এটা আমরা কেউ চাই না, কিন্তু হচ্ছে তো। তাহলে স্বাধীনতার যে কথা, এটা শুধু বয়ানই থেকে যাচ্ছে, বাস্তবে কিছু হচ্ছে না। আবার রক্তপাত হবে, নতুন করে রক্ত ঝরবে। কিন্তু আমরা চাই আগামী দিনের লড়াইতে রক্তটাকে বৃথা যেতে দেবো না, আমাদেরকে এটা কার্যকরী করতে হবে। হয়তো আমার বয়স অনেক, আমি হয়তো সেই লড়াইতে নাও থাকতে পারি, কারণ জন্মালে মৃত্যু আছে, কিন্তু আমি হতাশাগ্রস্ত না। লড়াই হবে এবং এই লড়াইতে প্রকৃতপক্ষে বিজয় অর্জন হবে, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ হবে।